আসসালামু আলাইকুম। দর্শক, বলছিলাম বাংলাদেশের রাজনীতিকের বর্তমান প্রেক্ষাপট। আপনারা জানেন গত ২১শে জানুয়ারি বরিশালে আমাদের চরমোনাই পীরের দরবার শরীফে ডক্টর শফিকুর রহমান তিনি ওইখানে ডক্টর ফয়জুল করিমের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং বিভিন্ন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক তারপরে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলাপ আলোচনা করেছিলেন। বাংলাদেশের বিভিন্ন যতগুলা রাজনৈতিক দল আছে তাদের মতামত ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বর স্বার্থে, দেশের জনগণের স্বার্থে অবশ্যই ঐক্যবদ্ধ বা একতা হওয়া জরুরি। এবং একটা জিনিস হচ্ছে, যাদের ভিতরে অভিমান, হিংসা, বিদ্বেষ, আক্রোশ এগুলা থাকে, তারা জীবনও কখনো কিছু করতে পারে না এবং তাদের ভবিষ্যতে তাদের ধ্বংস অনিবার্য। তার উদাহরণ এক্সাম্পল আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবসময় দাম্ভিকতার সাথে হিংসাত্মকভাবে তিনি আক্রোশ করে তিনি বিভিন্ন রকমের কথা বলতেন। তিনি অনেক সময় বলতেন বেগম খালেদা জিয়াকে নিয়ে, বিএনপিকে নিয়ে, বিভিন্ন মানুষকে নিয়ে, যখন যেটা তার বিরুদ্ধে যাইতো বা বিরুদ্ধে তার সমালোচনা করত তখনই তার চরম শত্রু হয়ে দাঁড়াইতো। তো যাই হোক, সেই কারণেই তার ধ্বংস হয়ে গেছে এই দলটা, পুরা দলটাই ধ্বংস হয়ে গেছে। তো আমাদের বর্তমানে সূর্য সন্তান গত 5ই আগস্ট, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্রদের নেতৃত্বে, এই ছাত্ররা হচ্ছে আমাদের সূর্য সন্তান, তারা আমাদের দেশের হিরো। তাদের হাত ধরে বা তাদের উসিলায় আজকে আমরা স্বাধীনভাবে মুক্তভাবে কথা বলতে পারতেছি। এটা কিন্তু আমাদের সবার কিন্তু মনে রাখার দরকার। হয়তো অনেকে আমরা ভুলে যাই যে যাদের উসিলায় আমরা এই একটা স্বাধীন দেশ পেয়েছি, যাদের উসিলায় আমরা এখন কথা বলতে পারতেছি একে অপরের বিরুদ্ধে, কিন্তু বর্তমানে যে কথাটা আপনারা দেখছেন যে গত কয়েকদিন আগে আমাদের উপদেষ্টা নাহিদ একটা স্ট্যাটাস দিয়েছিল। তার উপদেষ্টা নাহিদ তিনি বলছিলেন যে আওয়ামী লীগ যেই অবস্থায় যেই কথাবার্তা বলতো বা তাদের যে ভাষা, ঠিক বিএনপি একই ভাষায় করতে বলতেছে। কিন্তু কেন নাহিদ এই কথাটা বলছে জানেন? কারণ বিএনপির বর্তমানে কিছু কিছু ভাষা, কিছু কিছু কথাবার্তা বা তাদের যে বর্তমান যে চরিত্রগুলা দেখা যাইতেছে ঠিক একবারে অবিকল আওয়ামী লীগের মতো। তারা ওই পথে হাঁটতেছে, যার জন্য গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে বিএনপির প্রতি মানুষের যে একটা ছিল, মানে আকর্ষণ ছিল, যে একটা ছিল যে বিএনপি তখন যদি সাথে সাথে ওই সময় যদি নির্বাচন হইতো এক চান্সে বিএনপি পাশ করতো। তার কারণ কি জানেন? বিএনপি দীর্ঘ 16 বছর অনেক নির্যাতিত হয়েছে, অনেক জেল জুলুম, অত্যাচার, গুম, আয়নাগর থেকে শুরু করে তারা কোনোটার বাদ দেয় নাই, সব কিছুই তারা হয়েছে। যার জন্য একটা মানুষের উপরে যখন জুলুম হয় না, তখন কিন্তু এটা সবারই তার প্রতি একটা দয়া আসে, মায়া আসে। ঠিক দেশের জনগণ একই অবস্থা, যেহেতু দীর্ঘদিন যাবৎ বিএনপিকে খুব অত্যাচার নিপীড়ন করেছে, যার জন্য দেশের মানুষের, তার সাথে সাথে বিএনপির সাথে সাথে আশেপাশে অন্যান্য দলগুলো প্লাস সাধারণ মানুষও কিন্তু কিছু নির্যাতিত হয়েছে। কিন্তু এটা যদিও আমরা এখন না বলি যে এটার কারণ হচ্ছে বিএনপির কারণেই কিন্তু দীর্ঘ 16 বছর, যদি বলি শেখ হাসিনা 3 টার্ম নির্বাচন করছে বা যত কিছুই করছে বা স্বৈরাচারী হয়ে উঠেছে, শুধু এটার জন্য দায়ী কিন্তু বিএনপি। কারণ বিএনপি সেইভাবে আন্দোলন করতে পারে নাই, সেইভাবে তারা তাদের সাথে সেই পলিসি করে বা সেই ব্রেন খাটিয়ে তারা তাদের সাথে পারে নাই। কোনোভাবেই যতগুলা কাজ 16 বছর করছে, প্রত্যেকটা তাদের যে পলিসি বা তাদের যে কর্মকাণ্ড সব কিন্তু আওয়ামী লীগ থেকে তারা ব্যর্থ হয়ে গেছে। তারা কোনোটাই কিন্তু আওয়ামী লীগের সাথে পারে নাই। যার জন্য দেশের মানুষের এগুলা কি করতে হইছে, এগুলার খেসারত দিতে হইছে, ভোগ করতে হইছে। তো যাই হোক, কি জন্য বলছি আপনারা জানেন যে এখন বর্তমান যে পরিস্থিতি, জুলাই আগস্টের আগে, 5ই আগস্টের আগের বাংলাদেশ আর 5ই আগস্টের পরের বাংলাদেশ, রাইতে দিনে ব্যবধান, অনেক পার্থক্য। 5ই আগস্টের আগে কিন্তু কেউ স্বাধীনভাবে মুক্তভাবে কথা বলতে পারে নাই, তখনই দেশটা ছিল একটা জেলখানার মতন। 5ই আগস্টের পরে পুরো সারা বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা যত রকমের রাজনৈতিক দল আছে, ছাত্র জনতা আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু মুক্ত আকাশের নিচে শ্বাস নিতে পারতেছে, নিঃশ্বাস নিতে পারতেছে, সবাই ওপেন কথা বলতে পারতেছে। কিন্তু সেই ধারাবাহিকতা কি করছে আপনারা দেখেন, আজকে আপনি অনলাইন জরিপের মধ্যে দেখা যায় সবচেয়ে শীর্ষে আছে জামাতে ইসলাম। জামাতে ইসলামকে মানুষ কেন চায় জানেন? কারণ তাদের ব্যবহারে, তাদের কথাবার্তা। 5 আগস্টের পর থেকে জামাতে ইসলাম এই পর্যন্ত যে সুন্দর তাদের উদারতা দেখাইছে, তাদের আপনারা দেখেন তাদের কথাবার্তার ভাষা, ভাব, ভঙ্গিমা। আর বিএনপি নেতাদের ভাব ভঙ্গিমা দেখেন। তারা বিএনপি নেতাকর্মীরা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু একজন স্বচ্ছ রাজনৈতিকবিদ।
তিনি এত সুন্দরভাবে কথা বলেন, তাকে কিন্তু দেশের প্রত্যেকটা বিরোধী দল যারা অন্যান্য দল আছে তারাও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শ্রদ্ধা করে বা তাকে ভালো জানে বা ভালোবাসে। কী জন্য? কারণ তিনি তার জীবনে কোনোদিন একটা বিশ্রী ভাষায় কাউকে কথা বলে নাই, হিংসাত্মক ভাষায় কথা বলে না, খুব সুন্দরভাবে তিনি কথা বলেন, একজন স্বচ্ছ রাজনৈতিকবিদ। কিন্তু সেই ফখরুল ইসলাম আলমগীরই কয়েকটা কথা বলছে, ইসলাম বিদ্বেষী কিছু কথা। তার মুখে যখন আমরা শুনি, মৌলবাদী শব্দটা শুনি, এই মৌলবাদী শব্দটা না, আর হচ্ছে রাজাকার শব্দটা, এগুলা বাংলাদেশের মানুষ আছে না, শুনতে চায় না। এই ভাষাটা যাদের মুখে আসে না তারাই কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে যায়, তাদেরকে কিন্তু মানুষ পছন্দ করে না। আপনারা এত বড় একটা নেতা হইছেন, এত বড় বিএনপি সারা বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, তাদের একটা নেতৃত্ব আপনি দিতেছেন, আপনি এত বড় একটা দলের নেতা হয়ে আপনি দেশের মানুষ কোনটা চায়, কোনটা খায় না, কোনটা খায়, এটা কি আপনার বোঝার ক্ষমতা আল্লাহ পাক দেয় নাই? আপনি কিভাবে আপনি মৌলবাদী, তারপরে রাজনীতি, কোরআনের সাথে কোরআনের লগে কোনো সম্পর্ক নাই, এই যে একটা ভাষা আপনি ব্যবহার করছেন, এটা কিন্তু দেশের মানুষ ভালো চোখে দেখে নাই। প্লাস সারা বাংলাদেশে আপনাদের বিএনপির নেতাকর্মীরা প্রত্যেকটা জায়গার মধ্যে আপনারা দেখেন, যারা আওয়ামী লীগ আগে প্রত্যেকটা জায়গায় বাজার, আডে বাজারে, এখানে সেখানে, রাস্তাঘাটে, স্টেশনে, প্রত্যেকটা জায়গার মধ্যে যারা আওয়ামী লীগ আগে চাঁদাবাজি করতো বা আওয়ামী লীগ যারা আগে যেভাবে নেতৃত্ব দিছে, প্রত্যেকটা জায়গার মধ্যে এখন বিএনপি ওই জায়গার মধ্যে বসে গেছে, ওই জায়গায় করতেছে। কিন্তু আজও কোথাও দেখি নাই যে জামাতে ইসলামের একটা লোক যে ওইখানে চাঁদাবাজি করছে, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করছে। সুতরাং এই দিকে বিবেচনা করে এইটা আমি বর্তমান যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, জরিপ নিয়ে আমি একদম বাস্তব প্রেক্ষাপট নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছিলাম। কিন্তু বর্তমানে আপনারা দেখেন যে জামাতে ইসলাম, তার দিকে সবচেয়ে বেশি তাদের ব্যবহার, কথাবার্তা দেখেন কত সুন্দরভাবে দেশের প্রতি তাদের কি একটা আত্মবিশ্বাস, দেশের স্বার্থ নিয়ে তারা কথা বলে। কিন্তু আজ পর্যন্ত দেখলাম না বিএনপি এরকম কোনো দেশের স্বার্থ নিয়ে কথা বলতে। শুধু 5ই আগস্টের পরে তাদের মুখে একটাই ভাষা, খুব দ্রুত সংস্কার যাই করুক না কেন, খুব দ্রুত একটা নির্বাচন দিয়ে দেন। নির্বাচন তো অবশ্যই দিবে, বাংলাদেশে যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, অবশ্যই এই দেশে নির্বাচন হবে। কিন্তু নির্বাচনের তো কতগুলো সিস্টেম আছে, আপনি কি দিয়ে এখন নির্বাচন করবেন? বাংলাদেশে আপনারা দেখেন সারা বাংলাদেশে যতগুলো পুলিশ আছে, গতকালকে এক জরিপে আসছে শতকরা 80% বর্তমানে পুলিশের মধ্যে আওয়ামী লীগ। তা আপনি কি দিয়ে নির্বাচন করবেন? অবশ্যই যদি এক আপনি 40 কেজি দুধের মধ্যে 1 ফোঁটা যদি গরুর চনা থাকে, তাহলে পুরা দুধটাই আপনার নষ্ট হয়ে যায়গা। তো সুতরাং যেইখানে এখনো পর্যন্ত সারা বাংলাদেশে 80% আওয়ামী লীগের পুলিশ আছে, তো ওই জায়গায় আপনি কি করে একটা সুষ্ঠু নির্বাচনের আশা করতে পারেন বলেন তো? নির্বাচন কি হবে? তো এইগুলাই তো আপনার সংস্কার করতে হবে। এগুলাই তো ধীরে, ধীরে। আর একবারে কি আপনি এই 80% পুলিশ বাংলাদেশ থেকে যদি আপনি চেঞ্জ করেন বা পরিবর্তন করেন, আপনি কি দেশ চালাইতে পারবেন? দেশ চালাইতে হলেও তো আপনার অবশ্যই আস্তে, আস্তে ধীরে, ধীরে এটা ইয়া করতে হবে। এই পুলিশ এই পোস্টে একজন বাদ করতে হবে, আরেকজনকে ঢুকাইতে হবে, আরেকজনকে বাদ করতে হবে, আরেকজনকে ঢুকাইতে হবে। এটা তো সিস্টেম। সিস্টেম মতন তো এটা চালাইতে হবে। তারপরেও তাদের অভিজ্ঞতা নাই, ঠিক আছে। ডক্টর ইউনূস সরকারের তাদের দেশ চালানোর অভিজ্ঞতা নাই, কিন্তু তারা চেষ্টা করতেছে। যথেষ্ট পরিমাণে দুর্নীতি তারা করতেছে না। এবং আরেকটা কথা বলতেছে যে এই সরকার দুর্বল সরকার। দুর্বল সরকার, এখন যদি এই সরকার কিন্তু অ্যাকশন নিতে পারে। কেন অ্যাকশন নিবে না? সাথে, সাথে অ্যাকশন নিতে পারে। কিন্তু যখন এরা আবার চিন্তা করে যে আমরা যে একটা কাজের যেকোনো একটা ব্যাপারে আমরা অ্যাকশন নেব বা এটা একটু শক্ত অবস্থানে যাব, তখন কি করব? আবার মানুষ বলবে যে ওই যে শুরু করে দিছে শেখ হাসিনার মতো। আবার তারাও স্বৈরাচারী শুরু করে দিছে। সেই দিকেও তারা বিবেচনা করতেছে। সব মিলিয়ে দেশের মানুষ, আপনারা আমরা সবাই কিন্তু এই দেশটা কিছু বুঝছেন, সবারই কিন্তু একটা দায়িত্ব আছে। শুধু সরকার দেশ পরিচালনা করবে, সরকার সবকিছু করবে, এইরকম না। আর বাংলাদেশের মানুষ কীরকম জানেন? আপনারা দেখছেন এই যে আমরা আরব দেশে আছি, আরব দেশে কিন্তু আপনারা জানেন রাজতন্ত্র। সুলতান তৈমুর আলমের ছেলে, উনি দেশ চালায় গেছে, ওনার পরে দেশ চালাইছে ওমানের সুলতান কাবুজ। সুলতান কাবুজের পরে তিনি নিঃসন্তান, তার কোনো ওয়ারিশ না থাকার কারণে ওইখানে তার চাচাতো ভাই বর্তমান সুলতান হাইসামকে তিনি ক্ষমতা আবার হস্তান্তর করার পরে তিনি পরলোক গমন করেন। তো তিনি এখন দেশ চালাইতেছেন। কিন্তু এই যে দেশ চালাইতেছেন, তিনি যদি যেই কোনো কানুন করে, দেশের বিরুদ্ধে করুক, এইটা করুক, সেটা করুক, তিনি কিন্তু করতে পারেন। কারণ তার হাতে ক্ষমতা, তারা রাজতন্ত্র চালাইতেছে। কোনো জনগণের কাছে তাদের যাইতে হয় না ভোটের জন্য। তো সেই প্রেক্ষাপটে এত সুন্দর করে তারা কারণ করতেছে, এমনভাবে তারা আইন পরিবর্তন করলে, কোনো কিছু করলে তাদের মন্ত্রিসভার মধ্যে বৈঠক করে, বৈশা এটা ইয়ে করে। আবার যখন দেখে যে একটা আইন করছে, করার পরে দেখা যায় না এটা জনগণের বিরুদ্ধে চলে গেছে, জনগণের ক্ষতি হইতেছে, সাথে সাথে ওইটা আবার পরিবর্তন করে ফেলে। তারা দেশের জনগণের জন্য কাজ করে তারপরও, যদিও রাজতন্ত্র হয়। আর আমাদের দেশে দেখেন নির্বাচনে যেভাবেই হোক 3 বার জোরপূর্বক হোক, রাত্রে হোক, দিন হোক, ভোট করে 3 বার ক্ষমতা যায়, কী অবস্থা না করছে দেশের। দেশের কোনো মানুষ
তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারছে? কিন্তু অথচ এই দেশে কিন্তু সরকারের বিরুদ্ধে আপনি কথা বলবেন। কথাটা বলবেন কিভাবে? আপনার তো এই দেশের সরকার তো আপনাকে সুযোগ দিতেছে। আপনার এই দেশের এই সবকিছু আপনার আবার আপনার ভাতা এটা সেটা আপনার ঘরে বইসে আপনি ভাতা পাইতেছেন। তা আপনার কেন আপনার বিরুদ্ধে কথা বলবে? তো যাই হোক, কেন এই কথাগুলা বলছি? আপনারা দেখেন এই যে জামাত ইসলামের আমির গত ২১ তারিখে তিনি গেছেন যাইয়া আমাদের চরমোনাই পীর সাহেবের সাথে দেখা করছেন, কথাবার্তা বলছেন। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে আপনারা জানেন যে পুরানা পল্টনে নোয়াখালী টাওয়ারে ওইখানে যাবেন। ওইখানে হইছে আমার চরমোনাই পীরের তাদের হইছে অফিস, তাদের কার্যালয়। ওই কার্যালয়ে আজকে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে ওইখানে যাবেন, তার সাথে দেখা করবেন। হয়তো এখন তাদের একটু বুঝে আসছে যে না গেলে এটা খারাপ দেখা যায়, যেহেতু জামাতের আমির শফিকুল ইসলাম ডক্টর শফিকুর রহমান তিনি দেখা করছেন, এখন ওইটা দেখা দেখি তিনি যাইতেছেন। কিন্তু এইটাই কিন্তু দেশের মানুষ চায়। দেশের মানুষ কি চায় জানেন? আপনি কি মনে করছেন যে আপনি জামাতের বিরুদ্ধে কথা বলবেন, জামাতের সাথে আপনি লড়াই করবেন, ওই জামাতেরা বিএনপির সাথে লড়াই করবে, এক দল আরেক দলের লগে মারামারি কিলাকিলি করবে, এটা কি দেশের মানুষ চায়? না, এটা চায় না। আপনার কথা, আপনার ভাষা বুঝতে চায়, আপনি কিভাবে কথা বলেন। আপনি যে আমার বিরুদ্ধে কথা বলতেছেন, আরও ৩ জন কিভাবে আমার সাথে ব্যবহারটা করতেছেন, কথা বলতেছেন, আরও ৩ জন কিন্তু এটা নিয়ে করে, এটা নিয়ে গবেষণা করে। দেখো এখনই তারা এইভাবে কথা বলতেছে ওই লোকটার সাথে, ২ দিন পরে আমার সাথেও বলবে, ৩ দিন পরে আরেকজনের সাথে কথা বলবে। এটাই কিন্তু দেশের মানুষ চিন্তা ভাবনা করে। তো যাই হোক, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট হয়তোবা বলা যায় না এখন বর্তমানে জামাত ইসলাম এগিয়ে আছে অনলাইন জরিপে, যেটা দেখা যাইতেছে। তো ওদের ভবিষ্যতে আবার, কারণ সামনে নির্বাচনে এখনও ১ বছর ১.৫ বছর বাকি আছে, যেহেতু আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন হয়তো এই বছরের ২৫-এর ডিসেম্বরে হয়তো নির্বাচন, অথবা আগামের ২৬-এর জুন মাসে, এরকম একটা দিছে। যদি সাধারণ নরমালি যদি দেশের সংস্কার কাজ সমাপ্ত বা হয়ে যায়, হয়তো দেখা গেছে এরা চেষ্টা করতেছে দ্রুতই একটা নির্বাচন দেওয়ার জন্য, হয়তো এই বছর ডিসেম্বর হয়ে যাবে। আর যদি সংস্কার কিছু আবার বাকি থাকে বা যদি সম্ভব না হয়, তাহলে হয়তো আগামী ২৬-এর জুন মাসের মধ্যে লাস্ট যেটা সীমানা দেওয়া হয়েছে যে জুনের মধ্যে যা নির্বাচন হবে। তো যাই হোক, ১-১.৫ বছরের মধ্যে নির্বাচন হইতেছে। নির্বাচন হওয়ার পরে এখন নির্বাচন ১.৫ বছর ১ বছর বাকি আছে। তো এর মধ্যে হয়তো দেখা গেছে এই জরিপ এখন হইছে আপনাদের কর্মের উপরে। আপনার কর্ম যদি ভালো করেন, এই বিএনপি যদি সম্পূর্ণভাবে পরিবর্তন, কিন্তু বিএনপির হাইকমান্ড ডক্টর তারেক রহমান, তার কথা কিন্তু যথেষ্ট যুক্তি আছে। তিনি সুন্দরভাবে কথা বলতেছেন। তিনি দেশের জনগণের ভাষায় কথা বলতেছেন। এত সুন্দর তার কথাগুলা। হয়তো কি করবে না করবে, তার ভিতরে কি আছে এটা পরে দেখা যাবে। কিন্তু তিনি কিন্তু দেশের জনগণের ভাষায় কথা বলতেছে। ছাত্ররা যেই ভাষায় কথা বলতেছে, ছাত্ররা যা চাইতেছে, রাজনৈতিক দল ছাত্ররা করতেই পারে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। ছাত্ররা ইয়াং জেনারেশন আসুক, এটাও দেশের মানুষ চায়। সমস্যা কি? আপনাদেরও তো এটা বাধা দেওয়ার কোনো যুক্তি নাই, বা দিবেনই বা কেন? যদি আপনার ছাত্ররা দল গঠন করবে বা তারা রাজনীতি করবে, কারণ এই ছাত্রদের একটা বিশাল বড় একটা অবদান এই বাংলাদেশে আছে। তো এইটাও কিন্তু তাদেরকে আপনারা সহযোগিতা বা ভ্যাকেন্সি হিসাবে কাজ করা আপনাদের এটা মৌলিক দায়িত্ব। আর আপনাদের ৭০, ৭৫, ৮০ বছর বয়স হয়ে গেছে, আপনারা বাঁচবেনই কয়দিন? আপনার সকালে কি দিয়ে খানা খাইছেন দুপুরে আপনাদের মনে থাকে না। আপনার দেশ চালানোর ক্ষমতা ধীরে ধীরে আপনাদের দুর্বল হয়ে আসবে। তো ইয়াং জেনারেশন তো এই ক্ষমতাগুলা এগুলা হস্তান্তর তাদের কাছেই করতে হবে। তারাই দেশ ভবিষ্যতে চালাবে, তারাই দেশের নক্ষত্র, তারাই দেশের হিরো। তো তাদেরকে দেশের মানুষ কী জন্য পছন্দ করে? এই জন্যই তো পছন্দ করে। তো যাই হোক, সব মিলিয়ে অবশ্যই আমি আশা করি যে আপনারা উদারতা দেখাবেন। আপনাদের নিজের ভালো হবে এবং দেশের জন্য মঙ্গল হবে। আর যেহেতু সারা বাংলাদেশে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী, বিশাল বড় একটা শক্তিশালী দল বিএনপি। এখন বিএনপি আর জামাত যদি আপনারা যদি উভয় যদি আপনাদের যদি দেশের প্রতি দেশপ্রেমে বা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি আপনারা কাজ না করেন, বা আপনারা যদি দেশের মানুষের ভাষা না বুঝেন, তাহলে কিন্তু দেশ একটা অস্থিতিশীলের মধ্যে যাবে। কারণ আমরা চাই না যে জামাত এবং বিএনপির মধ্যে কোনো রকমের দ্বন্দ্ব-বিদ্বন্দ্ব হোক। কথার লড়াই হবে, ঠিক আছে? আপনার যেহেতু ভিন্ন মতের মানুষ, অবশ্যই লড়াই চলবে, কিন্তু সেইটা হবে আপনাদের যৌক্তিক ভিত্তিতে। আপনারা দেখেন টকশোর মধ্যে একজন আরেকজনের আপন বন্ধু কিন্তু টকশোর মধ্যে ফাটাইলাইতেছে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতেছে। এটা স্বাভাবিক, এটা হবে, কিন্তু পরবর্তীতে যাইয়া সবাই এক। আমরা সবাই সবকিছু যত রকমের হিংসাত্মক কথাবার্তা থেকে বা দাম্ভিকতা থেকে আমরা বেরিয়ে আসব। আমরা উদার হয়ে যাব দেশের জন্য, দেশের মানুষের জন্য উদার হয়ে আমরা কাজ করব। সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।